হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে। দেখো, ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্নোত্তর করব। আজকে তার প্রথম পর্ব। এই অধ্যায় থেকে কিন্তু আমরা এমসিকিউ করেছি, তো ভিডিওটা যারা দেখেনি অবশ্যই তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য এসিকিউ অর্থাৎ ছোট প্রশ্ন। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো কী বলছে। বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের সন্তান ছিলেন। নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন? 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? না, নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন। পরের প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থায় কতজন কনসাল ছিলেন? 3 জন কনসাল ছিলেন। পরের প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থার 3 জন কনসাল কারা? কনসুলেট শাসন ব্যবস্থার 3 জন কনসাল হলেন নেপোলিয়ন, আবে সিএস এবং রজার টুকোস। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন? ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন? প্রথমে কিন্তু তিনি 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন? উত্তর হয়ে যাবে 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন। 10 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়? 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়। একটা কথা মনে রাখবে, তোমাদের ক্লাস 9-এ যারা পড়ছো, ইতিহাস হোক, ভূগোল হোক, জীবনবিজ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, কোনো প্রশ্ন কোনো সাবজেক্টে কিন্তু শর্ট প্রশ্ন সাজেশন হয় না, ঠিক আছে? শর্ট প্রশ্ন একটু বেশি করে করবে, কারণ শর্ট প্রশ্ন যত তুমি করতে পারবে তত কিন্তু তুমি ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টে তুমি কিন্তু ভালো করে রেজাল্টটা করতে পারবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন তুমি যত করে আসবে সে তত নাম্বার পাবে, কথা মনে রাখবো। সুতরাং শর্ট প্রশ্ন কেউ সাজেশন করে পড়তে চেও না, বারবার বলছি, শর্ট প্রশ্ন কেউ সাজেশন ওয়াইজ পড়তে চেও না, ঠিক আছে? ভিডিওটা তোমরা অবশ্যই একটু শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্ন বলছে, ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি? 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত কনসুলেট শাসনের সংবিধানই ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান নামে পরিচিত। পরের প্রশ্ন বলছে, দেখো, ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলে? 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলে। পরের প্রশ্ন, কাউন্সিল অফ 500 এর সভাপতি কে ছিলেন? কাউন্সিল অফ 500 এর সভাপতি ছিলেন নেপোলিয়নের ভ্রাতা লুসিয়েন্ট। পরের প্রশ্ন, ক্যাম্পো ফোরমিউর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? না, 1797 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ হয়েছিল। পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পরের প্রশ্ন দেখো, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পিরামিডের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না, নীল নদের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু গুলিয়ে যায়, ঠিক আছে? পিরামিডের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্স, আর নীল নদের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্স, এই দুটো একই কিন্তু, ঠিক আছে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে দুটো যুদ্ধ হয়েছিল, একটা নীল নদ আর একটা কিন্তু পিরামিডের যুদ্ধ, ঠিক আছে? দুটো যুদ্ধই কিন্তু হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। ইতিহাসে কিন্তু সাল খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? নেলসন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? নেলসন। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধে কে জয়লাভ করেন? না, ব্রিটিশ সেনাপতি নেলসন জয়লাভ করেন। ইতালির জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা বলেছিল? অস্ট্রিয়ার শাসন থেকে ইতালিকে মুক্ত করার জন্য ইতালির জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছিলেন। তারপর প্রশ্ন থাকবে, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1808 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন? না, 1801 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নেপোলিয়ন। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন নামকরণ কত খ্রিস্টাব্দে হয়? 1807 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, কোড নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল? শেষ প্রশ্ন আজকে। কোড নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল? না, কোড নেপোলিয়নের মূল লক্ষ্য ছিল সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন করা। তো এই ছিল ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায়, ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ অধ্যায় থেকে
ছোট প্রশ্ন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। বারবার একটা কথা বলবো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন ওয়াইজ করতে যাবে না। শর্ট প্রশ্ন কিন্তু তোমরা প্রচুর পরিমাণে করে যাও, ঠিক আছে? যেগুলো আমি তোমাদেরকে দেবো শর্ট প্রশ্ন, সেগুলো অবশ্যই মন দিয়ে করে যাও, বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে কিন্তু এই ভিডিও শেয়ার করা যায়, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।